হ্যালো ক্লাস 7 বাংলা দ্বিতীয় পত্রের আজকে একটি নমুনা প্রশ্ন তোমাদেরকে সলভ করে দিব। অর্থাৎ তোমাদের পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে এবং বাংলা দ্বিতীয় পত্রের বহু নির্বাচনীগুলো কেমন হবে কিংবা আমাদের নির্মিতি অংশ কেমন হবে, এটা নিয়ে অনেক কনফিউশন তোমাদের মধ্যে থাকে। আজকের এই ক্লাসটাতে আমরা এরকমই একটা নমুনা প্রশ্ন সলভ করে দেখাবো। অর্থাৎ কোনো একটা পরীক্ষায় যেরকম প্রশ্ন আসতে পারে সেটা কিভাবে লিখতে হবে, কোন প্রশ্নের উত্তর কিভাবে দিতে হবে, সেটা আজকে তোমাদেরকে দেখিয়ে দিব। সো যারা যারা আছো আমার সাথে এই ক্লাসে তাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি, তোমাদের সবার প্রিয় লিমন ভাইয়া। এবং আমরা বাংলার প্রথম পত্রের একটি ভিডিও কিন্তু অলরেডি দিয়েছি, এটাও তোমরা দেখে নিতে পারো, ক্লাস করেছি কিন্তু এটাও দেখে নিতে পারো। এবং আমাদের আজকের ক্লাসটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। সো বাংলা দ্বিতীয় পত্রতে আমাদের কিন্তু একটা স্ট্রাকচার আছে, একটা নির্দিষ্ট প্যাটার্নে আমাদের পরীক্ষাটা হয়। আমাদের বহু নির্বাচনী থাকে এবং নির্মিতি অংশ থাকে। টোটাল 50 মার্কের মধ্যে 15 মার্ক আমাদের বহু নির্বাচনী এবং 35 মার্ক আমাদের নির্মিতি অংশ থাকে। অনেক ধরনের যেমন তোমার অনুচ্ছেদ আছে, আমাদের অনুধাবন থাকে, আমাদের অ্যাপ্লিকেশন বা আবেদনপত্র থাকে, চিঠি থাকে, ভাব সম্প্রসারণ থাকে, সারাংশ সারমর্ম রচনা থাকে, অনেকগুলো টপিক কিন্তু আমাদের লিখতে হয়। অনেক সময় অথবা দেওয়া থাকে, অর্থাৎ তুমি সারাংশ লিখবে অথবা সারমর্ম লিখবে, আবেদনপত্র লিখবে অথবা চিঠি লিখবে। সো এইরকম কিছু প্যাটার্নও কিন্তু আমাদের প্রশ্নগুলো হয়। আজকে ক্লাসটা করলে তুমি কিন্তু এই ধারণাটাও পেয়ে যাবে যে আসলে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নটা দেখতে কেমন হয়। বহু নির্বাচনী প্যাটার্ন তো আছেই। তো চলো আমাদের একটা একটা করে ক্লাসটা শুরু করা যাক। ফার্স্টে আমরা নমুনা প্রশ্নের মধ্যে যে জিনিসটি থাকে সেটা হচ্ছে একটা অনুচ্ছেদ পড়ে কিছু অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দিতে হয়। এই প্যাটার্নটা একটু ভ্যারি করে, স্কুলগুলোতে অন্যরকমভাবেও আসতে পারে। সেখানে দেখা একটা অনুচ্ছেদ দিয়েছে রোকেয়া সম্পর্কে, বেগম রোকেয়া সম্পর্কে। রোকেয়া এই উপমহাদেশের একজন দূরদৃষ্টিসম্পন্ন মানুষ। নারী শিক্ষার অগ্রদূত হিসেবে সে কাজ করে যাচ্ছে। সমগ্র বাঙালি সমাজের মধ্যে তিনি শ্রদ্ধেয়। বিংশ শতাব্দীর সূচনায় তিনি দুইভাবে নারীদের মুক্তির পথ দেখিয়েছিলেন। এক, তিনি মেয়েদের জন্য স্কুল স্থাপন করেছেন। দুই, তিনি নিজের রচনায় নারী মুক্তির দিক নির্দেশনা দিয়েছেন। তার মানে এখানে নারী মুক্তির সম্পর্কে অনেকগুলো কথা এখানে বলা হয়েছে। সূচনা শব্দের অর্থ কি আমরা জানি কি? সূচনা শব্দের অর্থ, এখানে কিন্তু খুব সহজ কিছু শব্দের অর্থভিত্তিক প্রশ্ন আসতে দেখা যায়। সেটা হচ্ছে শুরু বা প্রারম্ভ। উপমহাদেশ বলতে কি বোঝায়? উপমহাদেশ বলতে এখানে মূলত ভারতীয় উপমহাদেশকে বোঝানো হয়েছে। মানে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যেই এলাকাগুলোতে পরিবর্তন আনা হয়েছে, যেমন করে বাংলাদেশ হইতে পারে, ভারত হইতে পারে, সব কিছু মিলায় আসলে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। সো এই অঞ্চলগুলোকে মিলিয়ে বলা হয়েছে উপমহাদেশ। মহাদেশের থেকে একটু ছোট, বাট অনেকগুলো অঞ্চল মিলিয়ে একটা উপমহাদেশ। এটা দেশের থেকে অবশ্যই বড় হবে। দূরদৃষ্টি সম্পন্ন কথাটি দূর কি অর্থ প্রকাশ করেছে? দূর অর্থ হচ্ছে ভবিষ্যৎকে। দূরদৃষ্টি সম্পন্ন মানে কি? দূরদৃষ্টি সম্পন্ন মানে হচ্ছে যে ভবিষ্যতের অনেকগুলো জিনিস সম্পর্কে চিন্তা করতে পারে। যেমন আমি একজন দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, তার মানে আমি ফিউচার কি হবে এটা চিন্তা করে বা প্রেডিক্ট করে কাজ করার চেষ্টা করি। সবসময় মিলবে না, বাট যে মানুষটা এরকম প্র্যাকটিস করে তাদেরকে বলা হবে দূরদৃষ্টি সম্পন্ন মানুষ। অলরাইট, দিক নির্দেশনা বলতে কি বুঝে? দিক নির্দেশনা মানে কোনো একটা মানুষ কোনো একটা কাজ করছে, সেই কাজগুলো ভালো করছে না ভুল করছে, তাকে প্রপারলি গাইডলাইন দেওয়া। যেমন তোমাদেরকে আমি দিক নির্দেশনা দেই, মানে আমি তোমাদেরকে বলি যে কোন কাজটা বেশি বেশি তোমার করা প্রয়োজন বা কোন কাজটা কিভাবে করলে তুমি ভালো করতে পারবে। যেমন আজকে নমুনা প্রশ্নটা দেখলে তোমার এক্স্যাক্টলি কমন আসবে না, কিন্তু তুমি ধারণা পাবে যে কোন প্রশ্ন কিভাবে আসে এবং কিভাবে উত্তর করা আমার জন্য জরুরি। সুতরাং তোমাকে আমি যে দিক নির্দেশনা দিলাম, তোমাকে আমি কিছু গাইডলাইন দিলাম, কিছু কথা বললাম যেভাবে তোমার কাজ করা উচিত। তার মানে এখানে দিক নির্দেশনা বলতে বোঝানো হয় মূলত তাকে উপায় বাতলে দেওয়া মানে হচ্ছে উপায় বলে দেওয়া বা সাজেস্ট করে দেওয়া। এটাকে এখানে স্পষ্টভাবে দেওয়া হয়েছে। নারী শিক্ষার অগ্রদূত কাকে বলা হয়? নারী শিক্ষার অগ্রদূত তো বেগম রোকেয়াকে বলা হয়। এটার কারণ ছিল তিনি নারীদের শিক্ষার জন্য তিনি ভূমিকা পালন করেছেন, তিনি কাজ করেছেন। এবং অগ্রদূত মনে বলতে হচ্ছে যে সামনে থাকেন যিনি, সামনে থেকে যিনি নেতৃত্ব দেন তাকে বলা হয় নারী শিক্ষার অগ্রদূত। অলরাইট, অনুচ্ছেদ লিখো। সো এইটা আমাদেরকে এভাবে প্রশ্ন আসে, একটা অনুধাবনমূলক এরকম দিবে। আমি সচরাচর অনুচ্ছেদটা লিখতাম, ঠিক আছে। আমি যখন ব্যক্তিগতভাবে আমি পরীক্ষা দিতাম, আমার কাছে মনে হইতো যে অনুধাবন প্রশ্নগুলোতে অনেক সময় নাম্বার কাটার
একটা মানে প্রবণতা থাকে অনেকের মধ্যেই, সো নাম্বার কেটে দিতে পারে। তো আমি যেটা করতাম, আমি একটু অনুচ্ছেদ লিখতাম। অনুচ্ছেদটা হবে একটা প্যারাতে, একটা অনুচ্ছেদে, 14টা প্যারা দেওয়া যাবে না, 2-3টা প্যারাও দেওয়া যাবে না, একটা অনুচ্ছেদ হবে। তো অনুচ্ছেদ কীভাবে লিখবে? অনুচ্ছেদটা হচ্ছে ছবি আঁকা, এটা আমাদেরকে লিখতে বলছে। এটা যে কোনো কিছু হতে পারে। অনুচ্ছেদটা কতটুকু লিখবো? আমি ছোটোবেলায় 2 পৃষ্ঠা বা 1.5 পৃষ্ঠা অনুচ্ছেদ লিখতাম, ঠিক আছে? এখান থেকে লেখা শুরু করতাম। এটা হচ্ছে উত্তর, একটা প্যারাতেই হবে, 2-3টা প্যারায় হবে না। সো এখান থেকে মোটামুটি আমি এক প্যারায় যেতাম, এরকম একটা প্যারা, একটা পেজ হইতো, আরেকটা পৃষ্ঠা আমার নেওয়া লাগতো। ওই পৃষ্ঠাটায় আমি এক পৃষ্ঠা লিখে আমার মন ভরতো না, সো এখান থেকে আমি আরেকটু আগাতাম, আরেকটু আগাতাম, আরেকটু আগাতাম, আরেকটু আগাতাম, এই পর্যন্ত এসে শেষ করতাম। অথবা যদি টাইম থাকতো এইটুকুও লিখতাম। এখন ভাই অনুচ্ছেদ রচনাটা কি? আমরা প্যারাগ্রাফ লিখি না? রচনা মনে করো তুমি কম্পোজিশনের সাথে তুলনা করতে পারো, প্যারাগ্রাফ হচ্ছে অনুচ্ছেদ। মানে তুমি একটা প্যারাতে, প্যারাগ্রাফ কিন্তু একটা প্যারাতে লিখতে হয়, ঠিক আছে? সো অনুচ্ছেদে আমরা কিন্তু এরকমভাবে কোনো একটা টপিক সম্পর্কে লিখতে থাকি। যেমন তোমাদেরকে আমি একটা সাজেশন দিতে পারি, ও যেটা করলে তুমি অনুচ্ছেদে ভালো করতে পারবা, সেটা হচ্ছে বিভিন্ন টপিক নিয়ে এক একটা করে টপিক নিবা, 5-6 মিনিট করে চিন্তা করবা যে তোমার আসলে কী বলা উচিত এই টপিকটাতে। যেমন আজকের টপিকটা হচ্ছে ছবি আঁকা। ছবি আঁকা শব্দের অর্থটা কি? ছবি আঁকা শব্দের অর্থ হচ্ছে কেউ একজন ছবি আঁকবে, এটা একটা শখ। রং, পেন্সিল, কাগজ, আর্ট পেপার হইতে পারে, তুলি হইতে পারে, এগুলো সব কিছু দিয়ে ছবি আঁকা হয়। ছবি এখানে আর কী কী হতে পারে? তোমাদের কিন্তু আমি মুখস্থ করতে বলি না, অনুচ্ছেদ কেউ মুখস্থ করবে না। মুখস্থ করা মানেই তোমার সৃজনশীলতাকে তুমি ধ্বংস করে ফেলছো, তুমি বিষ খাচ্ছ, এরকম একটা জিনিস তুমি মনে রাখবা। এটা অনুচ্ছেদ কিংবা রচনা এগুলো সরাসরি মুখস্থ করবে না। কিছু জিনিস মুখস্থ করতে পারো, কিছু উপাদান, কিছু পয়েন্ট হয়তো মনে রাখতে পারো, কিন্তু পুরাটা হুবহু মুখস্থ করে গেলে তুমি কিন্তু ভালো মার্কস পাবে না। তাহলে ভাইয়া যদি মুখস্থ না করি তাহলে আমি সমাধানের সময় কিভাবে লিখব? টেকনিক বলি তোমাকে। প্রথমত তোমাদেরকে চিন্তা করতে হবে, প্রশ্ন করতে হবে। একটা টপিককে প্রশ্ন করলে তুমি উত্তর পাবে, সেই উত্তরগুলো তুমি অনুচ্ছেদে লিখতে পারবে। একটা হচ্ছে ছবি আঁকা কি, নিজে উত্তর দাও। ছবি আঁকা হচ্ছে রং তুলি দিয়ে কাগজে কোনো একটি বাস্তব জিনিসকে তুলে ধরার চেষ্টা করা, এটা হচ্ছে ছবি আঁকা। বাস্তব জিনিসকে তুমি পেন পেপার দিয়ে বা রং তুলি দিয়ে বা আর্ট পেপার দিয়ে আঁকানোর চেষ্টা করো। প্রথম কথা গেল। দ্বিতীয় কথা, ছবি কে আঁকে? তো আমরা বলতে পারি যে বিভিন্ন বয়সের মানুষ ছবি আঁকতে পছন্দ করে। ছবি আঁকা মানুষের শখ হতে পারে। মানুষ ছবি কেন আঁকে? প্রশ্ন করো, উত্তর দাও। মানুষ ছবি আঁকে কারণ মানুষ ছবি আঁকার মধ্য দিয়ে তার মনে যে কল্পনা তিনি করছেন সেই কল্পনাটা তিনি ফুটিয়ে তুলতে পারেন। এটি অনেক মানুষের শখ। অনেক মানুষ এটা দিয়ে নিজের পরিচিত কোনো একটা মুহূর্তকে ফুটিয়ে তুলতে পারে। মানে আমি ছবি এঁকে হয়তো বৃষ্টির একটা ছবি আঁকতে পারি, আমার ছোটোবেলার একটা বৃষ্টির ছবি আমি আঁকতে পারি, একটা ফুটবলের ছবি আমি আঁকতে পারি। সো এটার মাধ্যমে নিজের মনকে আমি ফুটিয়ে তুলতে পারি। আবার আরেকটা প্রশ্ন করো, ছবি এঁকে লাভটা কি? ছবি এঁকে কোনো লাভ নাই। অনেক সময় বিভিন্ন প্রতিযোগিতা থাকে, যে প্রতিযোগিতার মাধ্যমে মানুষজন ছবি আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কৃত হয়। অনেকে আবার ছবি নিজে আঁকার মাধ্যমে তার নিজস্ব স্কিলটাকে, দক্ষতাটাকে বাড়িয়ে তোলার চেষ্টা করে। অনেক মানুষ ছবি আঁকা শিখে। তো এরকম 100টা কথা আছে, তুমি যদি সবগুলোকে পরপর সাজিয়ে সাজিয়ে লিখো তুমি একটা অনুচ্ছেদ লিখতে পারবা। তাহলে তোমাদেরকে আজকে আমি যেটা শিখালাম সেটা কি অনুচ্ছেদ মুখস্থ করা? না, আমি তোমাদেরকে আজকে শিখালাম প্রশ্ন করা শিখালাম তোমাদেরকে। যখন তোমরা প্রশ্ন করবে তখন তোমরা অনুচ্ছেদ এবং রচনা, প্যারাগ্রাফ, কম্পোজিশন কোনো কিছুতে কেউ তোমাকে আটকাতে পারবে না। বাট তুমি যদি প্রশ্ন না করো তুমি কিন্তু বানায় লেখা কোনো দিনই শিখতে পারবে না। আরেকটা বুদ্ধি দিয়ে দিই, প্রতিদিন একটা করে টপিক নিবা। যেমন আজকের টপিক হচ্ছে খবরের কাগজ। রুমে কেউ নাই, তুমি একাই সুন্দরভাবে দাঁড়ায় প্র্যাকটিস করো। খবরের কাগজ দিয়ে যা মনে আছে, তুমি যদি ভুলও বলো কেউ তো তোমাকে বিচার করতেছে না, নিজেই নিজেকে বিচার করো। তুমি দাঁড়াও, খবরের কাগজ এটি একটি পত্রিকা,
এই কাগজে সারা বিশ্বের সকল দেশের তথ্য খবর লেখা থাকে। আমার বাবা খবরের কাগজ পড়েন অথবা পড়েন না। আমার বাবা যখন খবরের কাগজ পড়েন তখন কেউ তাকে বিরক্ত করলে তিনি রেগে যান, কারণ খবরের কাগজ আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। যারা খবরের কাগজ বিলি করেন তারা দৈনিক কিছু টাকার বিনিময়ে এটা বিলি করে থাকেন। বাংলাদেশের জনপ্রিয় কিছু খবরের কাগজের নাম প্রথম আলো, যুগান্তর, ইনকিলাব, অনেকগুলো আছে না, এগুলো বলবা। সো এই যে প্রতিদিন তুমি একটা নিয়ে প্র্যাকটিস করছো, এটা বললে তোমার ব্রেনটা আস্তে আস্তে খুলবে, ঠিক আছে, আস্তে আস্তে ক্যাচ করা শুরু করবে। সো এইভাবে তোমরা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ শুধু অনুচ্ছেদ না, জীবনের সব জায়গায় তোমরা বানিয়ে লেখা, নিজে থেকে সৃজনশীলভাবে লেখা, এটা তোমরা শিখতে পারবে। চলো পরের অংশ। এখানে সুন্দর করে লিখছে, এটা একটা সম্মানজনক পেশাও হতে পারে। অনেকে ছবি আঁকে, দেখবা কি বইমেলাতে অনেকে ছবি আঁকে, আবার অনেকে শুধু বইমেলা না, বিভিন্ন জায়গায় ছবি এঁকে বিক্রি করে। ভাই তোমরা কি লিওনার্দো দা ভিঞ্চিকে চিনো? লিওনার্দো দা ক্যাপ্রিও না, এর কাছাকাছি নাম, এরকম অনেকগুলো নামই আছে। দা ভিঞ্চিকে চিনো? এরকম অনেক মানুষ আছে, মানে এরকম অনেক মানুষ আছে যারা ছবি আঁকতে পারে এবং তাদের ছবি লাখ লাখ কোটি কোটি টাকায় সেল হয়, বিক্রি হয়। সো এটা একটা পেশাও বটে। আচ্ছা, 2 নম্বরে কি থাকে? 2 নম্বরে মূলত একটা চিঠি অথবা একটা আবেদনপত্র থাকে। এখানে চিঠিটার স্ট্রাকচারটা ঠিক নেই। হ্যাঁ, এখানে মনে করো আমরা স্লাইডে দেখানোর চেষ্টা করতেছি, তো এই পর্যন্ত শেষ থাকে, এখান থেকে শুরু হয়। সো তোমার বইতে সুন্দর করে একটা লেটারের স্ট্রাকচার দেওয়া আছে। এখানে কি হবে, তারপর এখান থেকে জনাব দিয়ে শুরু করে এভাবে শুরু করতে হয়। প্রথম এক প্যারার পরে আবার এখান থেকে এরকম এরকম শুরু করতে হয়, ঠিক আছে, তারপর একটা খাম দিতে হয়। সো অনেকগুলো ব্যাপার আছে, এভাবে তোমরা চিঠি লিখতে থাকবা। সো তোমার চিঠিগুলোর জন্য কি কোনো সাজেশন আছে লিমন ভাইয়া? চিঠিগুলোর সাজেশন হচ্ছে মূল বইয়ের প্রত্যেকটা চিঠির শুধুমাত্র মূল ভাবটা তোমাকে পড়ে যেতে হবে, পুরো চিঠি মুখস্থ করবা না। এখানে যেমন কি বলছে, তোমার ছাত্রাবাস জীবনের অভিজ্ঞতা, হল জীবনের অভিজ্ঞতা জানাতে বলছে। মানে স্টুডেন্ট হিসেবে তুমি যেখানে থাকতেছো ওই হলের কিছু অভিজ্ঞতা শেয়ার করতে বলছে, তুমি শেয়ার করো। তুমি তোমার মাকে বলছো অভিজ্ঞতা, তোমার মাকে লিখো। প্রথমে মাকে কি দিতে হয় বানায় লিখো, দেখো এগুলো বাদ। মাকে প্রথমে সালাম দিবা, যে মা আমার সালাম নিন, আশা করছি আপনি সুস্থ আছেন, আমিও সুস্থ আছি। আপনাকে আজ আমি লিখছি আমার ছাত্রাবাসের অভিজ্ঞতা নিয়ে। আবার লিখতে পারো যে অনেকদিন লেখা হয় না কিছু, আজকে লিখতে চাই। অথবা এটাও লিখতে পারো যে আপনাকে খুব মনে পড়ছে। মাকে কি লিখবা, এটা তো মুখস্থ করার কিছু নাই নাকি? আচ্ছা, এটা লিখে তারপর শুরু করো যে আমি যেখানে থাকি, আমি বানায় লিখতেছি, হ্যাঁ, যে আমি যেখানে থাকি সেই রুমটা 3 তলায় এবং এই রুমের সবাই, এই ছাত্রাবাসে বা এই বিল্ডিংয়ের সবাই অনেক বেশি ডিসেন্ট। একটা কল আছে, একটা 2টা ওয়াশরুম আছে, তারপর একটা কমন রুম আছে, যে কমন রুমে আমরা সবাই মিলে ছবি দেখতে যাই। পাশে একটা নারিকেল গাছ আছে, একটা লিচু গাছ আছে যেখানে লিচু হয়েছে, যে লিচুগুলো আমরা খাই। প্রতিদিন রাত 9টার সময় ছাত্রাবাসে খাবার দাবার খাওয়া হয়। এরকম অসংখ্য জিনিস ইম্যাজিন করে করে চিন্তা করে করে লিখতে হবে। দেখো এখানে লিখতেছে যে খুব খারাপ লাগছিল, হাতের রান্না মনে পড়ছে, বাট এর সাথে মানিয়ে নিয়েছি, সম্পূর্ণ নিয়ম শৃঙ্খলা বেঁধে গেছে, নির্দিষ্ট সময় খাবার খেতে হয়, পড়ার টেবিলে শুরু করতে হয়, ঘুমোনোর আগ পর্যন্ত সব কাজের একটা নির্দিষ্ট সময় আছে, সবাই অনেক বন্ধুসুলভ, পড়ালেখায় সবাই অনেক সাহায্য করে, ছাত্রাবাসের নিজের জীবন স্বাবলম্বী হতে শিখিয়েছে। এরকম অনেক কিছু তুমি সুন্দর করে লিখতে পারবা। সো এগুলো মূলত তোমার বানিয়ে লেখার একটা দক্ষতার উপর নির্ভর করে, তুমি আসলে কতটুকু কমফোর্টেবল বানিয়ে লিখতে, সেটার উপর নির্ভর করছে তুমি আসলে ভালো লিখতে পারবা নাকি খারাপ লিখতে পারবা। সো আমার কথা হচ্ছে একটু নিজের সৃজনশীলতাকে কাজে লাগানোর চেষ্টা করবা। যত বেশি নিজের সৃজনশীলতাকে কাজে লাগাবা তত বেশি তোমার পরীক্ষার তোমার ভালো হওয়ার চান্স থাকবে, পরীক্ষা ভালো দিতে পারবে, ঠিক আছে? ওকে, সো আমরা এবার একটু পরবর্তী অংশটা দেখি। আমরা একটা চিঠি দেখলাম, যেটা মায়ের কাছে একটা চিঠি লেখা হয়েছে, সেই চিঠিটা সম্পর্কে আমরা পড়লাম। এবারে আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে একটা আবেদনপত্র। সো একটা আবেদনপত্র আসতে পারে, যেমন চেয়ারম্যানের কাছে একটা আবেদনপত্র লিখতে বলছে পাঠাগার স্থাপনের জন্য। এটাও স্ট্রাকচারটা ঠিক নেই, একটা অ্যাপ্লিকেশনের একটা স্ট্রাকচার আছে। হ্যাঁ, অ্যাপ্লিকেশনের একটা স্ট্রাকচার থাকে, এখানে বরাবর লিখতে হয়, তারিখ দিয়ে এরকম শুরু করতে হয়, এখানে বিষয় দিতে হয়, তারপর জনাব, তারপর এখান থেকে শুরু করতে হয় করে প্রথম 2 লাইনে একটু স্বাগত বা নিজের পরিচয় দিতে হয়, তারপর এখান থেকে লিখে এই পর্যন্ত ব্যাখ্যা করতে হয়। 1 পৃষ্ঠায় লেখা উচিত
হ্যাঁ, এই পর্যন্ত লিখে দাড়ি অতএব বিনীত জনাবের নিকট বিনীত নিবেদন এই যে শুনে বাধিত করবেন, তারপর আপনার একান্ত এরকম এরকম একটা অ্যাপ্লিকেশন হচ্ছে আমাদেরকে লিখতে হয়। তো দেখো এই যে তোমাদেরকে আমি বানিয়ে লেখা শিখছি, এখন পাঠাগার তৈরির জন্য একটা চেয়ারম্যানের কাছে অ্যাপ্লিকেশন করতে হবে। এটার উত্তর তো তোমাকে কেউ বলে দিবে না, এটার উত্তর তো তোমার নিজের কল্পনা করতে হবে। তুমি চিন্তা করো তো যে পাঠাগারের জন্য চেয়ারম্যানকে কি লেখা যাইতে পারে। পাঠাগারের জন্য তুমি চেয়ারম্যানকে লিখতে পারো প্রথমত যে পাঠাগারটা কি। আমাদের এখানে অনেক মানুষজন আছে যারা বই পড়তে পছন্দ করে বা বই পড়তে ভালোবাসে। এই বই পড়তে যারা ভালোবাসেন তাদেরকে বই পড়ানোর জন্য আমাদের একটা পাঠাগার প্রয়োজন। একটা পাঠাগার থাকলে মানুষজন গল্পের বই পড়তে পারবেন এবং নিজেদের মধ্যে কুশল বিনিময় করতে পারবেন। ধরুন আমি একটা পাঠাগারে গেলে আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা হবে, বা আমি ওখানকার বন্ধু বান্ধব তৈরি করতে পারবো, ওখান থেকে বই ধার নিয়ে আসতে পারবো, আবার বই ফেরত দিয়ে আসতে পারবো, অনেক ব্যাপার স্যাপার আছে। তো তোমরা এগুলোই লিখবা যে পাঠাগারের প্রয়োজনীয়তা কী। পাঠাগার থাকলে মানুষজন বই পড়তে পারবে, পাঠাগার থাকলে মানুষজন মাদক থেকে দূরে থাকবে, কারণ বই পড়লে তারা জ্ঞানী হবে, জ্ঞানী হলে তারা মাদক থেকে দূরে থাকবেন। এরকম অসংখ্য এক্সাম্পল আছে যে এক্সাম্পলগুলো আমরা এখানে লিখে নিতে পারি। সো তোমরা চেয়ারম্যানের কাছে কি লিখবে এটা তোমরা একটু বানাবা। হ্যাঁ, আমি দেখি এখানে কি লিখছে, হ্যাঁ একটু সুন্দর করে দেখাই দিই। দেখো এরা একই ধরনের কথাই লিখছে, বইয়ের কথাই মূলত। এখানে বলতেছে যে আশুলিয়া ইউনিয়নের অধিবাসী আমরা, আমাদের স্কুল কলেজে অসংখ্য শিক্ষার্থী আছে, তারা শিক্ষা দেখো জ্ঞান পিপাসু, মানে আমাদের সবারই জ্ঞানের প্রয়োজন আছে, আমরা জ্ঞান অর্জন করতে চাই। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো আমাদের এলাকায় সাধারণ মানুষের বই পড়ার জন্য কোনো পাঠাগার বা লাইব্রেরি নাই। আচ্ছা, এটাও তোমাদের মেনশন করতে হবে যে লাইব্রেরি পাঠাগার তৈরি করতে চাচ্ছ, পাঠাগারকে অনেকগুলো আছে, যেখানে অলরেডি 10টা পাঠাগার আছে ওখানে তো পাঠাগার তৈরি করবে না, তুমি পাঠাগার চাইলে তোমাকে বকা দিবে। সো পাঠাগারটা এটা আসলে আমাদের তৈরি করার জন্য প্রথমে রিজনটা বলতে হবে যে পাঠাগার তৈরির কোনো স্থান নেই। তারপর দেখো কি বলছে, পাঠ্য বইয়ের বাইরের জগৎ সম্পর্কে আমাদের জানতে হবে, জ্ঞান বিজ্ঞানের নতুন জিনিসের সাথে আমাদেরকে পরিচিত হতে হবে। তারপর পাঠাগার অত্যন্ত প্রয়োজনীয়, এটি যুব সমাজকে বিপদগামী, যে মাদকের কথাটা বলছি না ওটাই বলছে। এগুলা দেখো টপিকটা কমন পাবে না, তোমাদেরকে আমি এজন্যই টেকনিকটা শিখাচ্ছি। সব থেকে স্মার্টলি যারা বাংলা দ্বিতীয় পত্র পড়ে ওদের সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে ওরা মুখস্থ করে না, ওরা বুঝে নিজের মতো বানিয়ে লেখার টেকনিকটাকে আয়ত্ত করে ফেলে। আমি যেমন তোমাদের লিমন ভাইয়া, আমি জীবনে কোনো দিন রচনা মুখস্থ করতাম না। আমি শুধু বুলেট পয়েন্ট ছিল না কিছু, সূচনা, তারপর এটা গুরুত্ব, এগুলো আমি অনেক সময় বানায় লিখতাম। যদি মুখস্থ করতেই হয় সেফটি পারপাসে আমি ওই পয়েন্টগুলো মাঝে মাঝে দেখে যেতাম, বাট এর বেশি আর কিচ্ছু না। সো এই যে অংশটা, এই অংশটাকে আমরা বলছি বানিয়ে লেখার একটা টেকনিক। তোমাদেরকে আজকের ক্লাসটাতে কিন্তু আমি এই টেকনিকটা সম্পর্কেই জানানোর চেষ্টা করছি। আমার মূল প্রচেষ্টা হচ্ছে তোমাদেরকে এই টেকনিকটা সম্পর্কে অবহিত করা, মানে তোমরা যেন আটকায় না যাও। অলরাইট, এই যে 3 নাম্বার, এখানে আসলে কথা বলার কোনো জায়গা নেই। সারাংশ, সারমর্ম আমার কাছে মনে হয় তোমরা সবাই অলরেডি জানো। একটা হচ্ছে রচনা অংশ থেকে লিখতে হয় ছোট করে, আরেকটা হচ্ছে কবিতা অংশ থেকে ছোট করে সারমর্ম লিখতে হয়। তো সারাংশ, সারমর্ম এই বোথ দুইটাই আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। এটার কারণ হচ্ছে এটা আসলে মুখস্থ করতে হয়। সো আমি সারাংশটা মুখস্থ করার পক্ষে, মানে মুখস্থ থেকে বড় কথা বুঝে লেখার পক্ষে। যদি বই থেকে আসে তুমি যদি হুবহু লিখো টিচাররা ভালো মার্কস দেয়, নিজের মতো করে লিখলে টিচাররা ভালো মার্কস দেয়, বাট অনেক সময় কেটে রাখে মার্ক। এই জন্য আমি তোমাদেরকে বলবো সতর্কতা স্বরূপ তোমাদের যেটা করতে হবে এটা হচ্ছে সারাংশের জন্য খুব ভালো করে একটু পড়বা। যেমন এখানে সারাংশ দিয়েছে দেখো, খুব ছোট চিত্রের মধ্য দিয়ে যেমন সূর্যকে দেখা যায়, তেমন ছোট ছোট কাগজের ভিতর দিয়ে কোনো ব্যক্তির চরিত্র ফুটে ওঠে, কাজের ভিতর দিয়েই এরকম কিছু একটা আছে। সো মানুষের প্রাত্যহিক জীবনে ছোট ছোট কাজ ও আচরণের মাধ্যমে তার চরিত্রের প্রকৃত স্বরূপ উন্মোচিত হয়। এটা অনেক বড়, আমি বলবো সারাংশ আরও ছোট হয়। এটা অনেক বড় দিচ্ছে ওরা। আমি যদি উত্তরটা দিতাম, মার্ক করতাম, আমি বলতাম যে উত্তরটা বড় হয়ে গেছে, অলমোস্ট এটা সমান হয়ে গেছে। সো উত্তরটা আরও ছোট করতে হবে, ঠিক আছে? সো এখানে তোমরা সারাংশ, সারমর্মতা আমি বলবো একটু সুন্দর করে নিজেরা ছোট করে লিখবা। এটা একটা চমৎকার কবিতা, এটা কবিতাটা লাইন বাই লাইন আছে মনে করো। আমরা যদি এভাবে লাইন বাই দিতাম তাহলে আসলে ধরতো না, এই জন্য এভাবে দেওয়া হয়েছে। দেখো, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, এখানে আরেকটা দাঁড়ি, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র, এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে, নেই দ্বিধালেশ মাত্র। মনে করো এখানে যা আছে এটা তুমি হুবহু লিখলা, বাট এই মূলত এই কবিতাটার একটা ভাবার্থ আছে, বা এই লাইনগুলোর একটা ভাবার্থ আছে। ভাবার্থটা তোমরা অনেকেই হয়তো জানো। ভাবার্থটা হচ্ছে এখানে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে পুরা পৃথিবীটাই আমার একটা নলেজ সোর্স,
মানে আমি নানানভাবে নতুন জিনিস শিখি। যেমন তোমাদেরকে তোমাদেরকে পড়ানোর আগে তো আমি আমার নিজের বাংলাটা একবার দেখে নিই, যে আমার বাচ্চাদেরকে আমি যেটা পড়াবো এটা আমার একবার দেখা লাগে না? তো দেখলে আমার অনেক জিনিসই থাকে যেটা আমি নতুন নতুন শিখছি, হয়তো আমি অনেক আগে ক্লাস 7-এ পড়েছিলাম, মনে নাই। আর তোমাদেরকে পড়াতে গিয়ে আমি শিখছি, তোমাদের সাথে কথা বলে আমি হয়তো একটা নতুন অঙ্গভঙ্গি শিখলাম, যেভাবে কথা বললে ভালো লাগে। ক্লাস নিতে গিয়ে আমি শিখেছি যে ভয়েসের আপ ডাউনটা কীভাবে কাজ করে। তো এই যে বিভিন্ন বস্তু বিষয় আছে যেগুলো আমাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করছে, এটাই এই কবিতার মধ্যে দেখানো হয়েছে। কারণ আমি তো বিস্তারিতভাবে বললাম, এটাকে ছোট করে লেখাটাকে বলা হয় সারমর্ম। দেখো কি লিখছে, এই পৃথিবীটা মানুষের জন্য একটা পাঠশালা, বিশ্ব প্রকৃতির প্রতিটি উপাদান এটা থেকেই মানুষ কিছু না কিছু শিখতে পারে। কৌতূহলী ও জ্ঞান পিপাসী মানুষ কোনো দ্বিধা ছাড়াই এই অনন্ত বিশ্ব প্রকৃতি থেকে প্রতিনিয়ত নতুন নতুন শিক্ষা গ্রহণ করে নিজের জীবনকে সমৃদ্ধ বিকশিত করতে পারে। সো নিজের জীবনকে বিকশিত করা এটা হচ্ছে মূল এজেন্ডা। তারপর প্রকৃতি থেকে নলেজ গ্রহণ করে, উপাদান থেকে নলেজ গ্রহণ করে, এগুলো একটা একটা করে মেনশন করতে পারো। ভাব সম্প্রসারণ যেগুলো আছে এগুলো একটু ভালো করে পড়ো। ভাব সম্প্রসারণ সারমর্ম সারাংশ, কারণ আমার কাছে এটা একটু বানিয়ে লিখতে কঠিন মনে হয়। আমার মনে হয় যে বানিয়ে লেখাটা বেশ কঠিন। এই কারণে তোমাদের চেষ্টা থাকা উচিত যে এটা আমরা মুখস্থ করব বা বুঝে বুঝে কয়েকটা আছে ওগুলো দেখে যাব। অলরাইট, 4 নাম্বার আসে হচ্ছে একটা ভাব সম্প্রসারণ, দুইটা ভাব সম্প্রসারণ বেসিক্যালি। এটা একটা দিচ্ছে ক নাম্বার হচ্ছে আরেকটা। সো এখানে দুইটা আছে, একটা হচ্ছে বর্ণেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে, আর আরেকটা হচ্ছে স্বদেশের উপকার, কবিতা থেকে একটা, স্বদেশের উপকারে নেই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। দুইটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো ফার্স্ট এটা হচ্ছে ভাব সম্প্রসারণ করতে বলছে, বর্ণেরা বনসুন্দর শিশুরা মাতৃ করে, তার মানে যে যার জায়গায় আছে সে সেখানে সুন্দর। সো মূল ভাব, জগতের এখান থেকে মূল ভাবটা শুরু হয়েছে, উত্তর এখান থেকে মূল ভাবটা শুরু হয়েছে, এই যেখান থেকে। জগতের প্রতিটি বস্তু বা প্রাণী তার নিজস্ব এবং স্বাভাবিক পরিবেশে সবচেয়ে বেশি মানানসই ও সুন্দর, মানে তার নিজের পরিবেশটাতে সে সবসময় সব থেকে বেস্ট স্যুট করবে। সে তার পরিবেশচ্যুত হলে তার সেই আদি সৌন্দর্য স্বাভাবিকতা নষ্ট হয়, সে যদি অন্য কোথাও যায় এটা নষ্ট হয়ে যায়। সম্প্রসারিত ভাব কি, এটা হচ্ছে মানে মূল ভাব তুমি দিলে। সম্প্রসারিত ভাব মানে আরেকটু বিস্তারিতভাবে এই যে আরেকটা পয়েন্ট দিছি দেখো, সম্প্রসারিত ভাব, সৃষ্টিকর্তা এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে এক অপূর্ব নিয়মের মধ্যে বেঁধে দিয়েছেন। প্রতিটি প্রাণী ও বস্তুর জন্য রয়েছে তার উপযুক্ত স্থান ও পরিবেশ। বন্য প্রাণীদের আবাসস্থল হলো গহীন অরণ্য, সেখান থেকে তুমি যদি কাউকে চিড়িয়াখানায় নিয়ে আসো তাকে সুন্দর লাগবে না। সুন্দর আমরা জোর করে হয়তো লাগাবো, বাট সে আসলে তার নতুন জায়গা এটা না, তার স্বাধীনভাবে বিচরণ করে যা তাদের সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। একটি বাঘ ও হরিণকে খাঁচায় বন্দি করে রাখলে তারা সেই স্বাভাবিক বন্য সৌন্দর্যের মধ্যে থাকবে না। অন্যদিকে মানব শিশুর সবচেয়ে নিরাপদ শান্তির জায়গা হলো মায়ের কোল। সো মায়ের স্নেহময় কোলটি, একটা বাচ্চাকে যদি তুমি রাস্তায় ছেড়ে দাও বা ওয়ার্কিং প্লেসে রেখে দাও, এটা তার প্লেস না, তার প্লেস হচ্ছে তার মায়ের কোল। সে যখন তার মায়ের কোলে থাকবে তখনই তাকে সব থেকে বেশি সুন্দর লাগবে এবং এটাই তার একমাত্র স্থান। এভাবে তোমাকে সুন্দর করে একটু লিখতে হবে। 2 নাম্বারটা এটা একটু দেখো, স্বদেশের উপকারে নেই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। এখান থেকে মূল ভাব শুরু হয়েছে, সো আমরা এখান থেকে শুরু করতে পারি। এখান থেকে দেখো কি লিখছে। সো এটা হচ্ছে দেশপ্রেম ভিত্তিক একটা লেখা, যে আমাদের দেশপ্রেমের গুরুত্বটা আসলে কতটুকু। যে মানুষটার দেশপ্রেম নাই বা যে মানুষটা অন্তরে দেশপ্রেমকে লালন করে না, ঠিক আছে, লালন করে না, ওই মানুষটা আসলে পশুর সমান, সেটাই এখানে দেখানোর চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। সো এখানে লেখাটা আছে, তোমরা একটু পড়ে ফেলো। অলরাইট, চলো আমরা তাহলে পরের অংশে যাই। যে করে একটি ভাব সম্প্রসারণ করতে বলছে, ভাব সম্প্রসারণ আমরা করে ফেললাম। ভাব সম্প্রসারণটা আশা করি তোমরা পারবা। এবারে দেখো একটা প্রবন্ধ রচনা আসছে। সো শহীদ মিনার নিয়ে একটা রচনা আসছে, শহীদ মিনার স্থাপনের প্রেক্ষাপট, প্রথম শহীদ মিনার, এগুলো এক একটা প্রেক্ষাপট নিয়ে আমাদের এরকম পয়েন্টস দিয়ে দেয়। অনেক স্কুলে পড়ে পয়েন্টস দিয়ে দেয় না, জাস্ট বলে লিখতে হবে। তো এখানে একটা বলছে শহীদ মিনার। সো শহীদ মিনারটা এখানে নিয়ে লিখে দিছে, শহীদ মিনারের যেটা আছে, শহীদ মিনার সম্পর্কে কি লিখছে, শহীদ মিনার কিভাবে হয়েছে, ভূমিকাটা দিয়েছে। তারপর সেগুলো প্রেক্ষাপট, মিনার স্থাপনের প্রেক্ষাপট দিয়েছে। তারপর হচ্ছে শহীদ মিনারটা আসলে প্রয়োজনীয়তা কি, সেই প্রয়োজনীয়তাটা এখানে দেওয়া হয়েছে।
প্রথম শহীদ মিনার কবে তৈরি করা হয়েছিল সেটা বলা হয়েছে, এগুলো একটু মুখস্থ করতে হয় অবশ্যই। সো শহীদ মিনার গেল। শ্রমের মর্যাদার সব থেকে ইম্পর্টেন্ট আমার কাছে লাগে, এটা অনেকবারই অনেক বোর্ডে আসছে, সো এটা আসলে স্কিপ করলে তোমরা আটকে যাবা। সো শহীদ মিনারের এই টপিকটা একটু ভালো করে পড়ো, শহীদ মিনারের এই টপিকটা, সরি শ্রমের মর্যাদা টপিকটা একটু ভালো করে পড়ো। শ্রমের মর্যাদা হচ্ছে আমরা যে শ্রমিক শ্রেণী রয়েছে তাদেরকে যে মূল্য দিব, মানব সভ্যতা যারা তৈরি করেছেন, যারাই মানব সভ্যতা সৃষ্টির মূল লোক বা মূল হোতা, তাদেরকে আমার সবসময় শ্রদ্ধা করতে হবে এবং ভালোবাসতে হবে। সো শহীদ মিনারের পাশাপাশি শ্রমের মর্যাদা এটাও একটু ভালো করে পড়বা। এখানে কি কি আছে দেখো, ভূমিকা আছে ফার্স্টে, তারপর ভূমিকার পরে আমরা এখানে অনেক আরেকটা টপিক আছে, এই যে শ্রমের প্রকার, কয় ধরনের শ্রম আছে, একটা হচ্ছে কায়িক শ্রম, একটা হচ্ছে মানসিক শ্রম। এই যে আমি তোমাদেরকে এখন যেটা করতেছি এটা কিন্তু কায়িক শ্রম, মানসিক শ্রম দুইটাই হইতে পারে। কায়িক শ্রম কেন, আমি দাঁড়ায় আছি, আমি তোমাদেরকে হেঁটে হেঁটে পড়াচ্ছি, এটা একটা কায়িক শ্রমের ব্যাপার, কথা বলতে হচ্ছে। আর মানসিক শ্রম হচ্ছে আমি একটা ম্যাথ করে দিচ্ছি তোমাদেরকে, ম্যাথ মনে মনে ম্যাথ সলভ করতেছে, এটা হচ্ছে মানসিক শ্রম। সো দুই রকমের ব্যাপার আছে। সো শ্রমিক, কুলি, মজুর, রিক্সা চালক, আমার এটা হতে পারে। আর শিক্ষক, এটাকে যদিও এটাকে মানসিক শ্রম বলছে, বাট আমি তো দাঁড়ায় দাঁড়ায় পড়াচ্ছি, কথা বলতেছি, আমার কষ্ট হচ্ছে। সো অফকোর্স এটাকে তুমি কায়িক শ্রম এবং মানসিক শ্রম দুটার মধ্যেই ফ্রেম করতে পারবা, ফেলতে পারবা, সমস্যা নাই। অলরাইট, শ্রমের সুফল কি? শ্রম করলে কি হয়? পরিশ্রম করলে বেসিক্যালি মানুষজন সফল হয়। এই সফলতার পেছনে আসলে মানুষের পরিশ্রমই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সো পরিশ্রম, এটাকে আমরা মিলাতে পারি। শ্রম মানুষের কর্মদক্ষতা, দক্ষতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে। শ্রমের মাধ্যমে মানুষ দারিদ্র্য ও অভাব জয় করে জীবনে সফলতা ও সার্থকতা লাভ করে। যারা পরিশ্রম করবে ওরা জীবনে, যেমন আমি যদি পরিশ্রম করি, তোমাদের প্রতিদিন আমি যদি এখান থেকে 2টা 1টা করে ক্লাস নিই, আস্তে আস্তে আমি কিন্তু লাইফে সাকসেসফুল হতে পারবো। যে 9 to 5 জব করে বা চাকরি বাকরি করে বা ব্যবসা করে, প্রচুর শ্রম দেয়, ওই মানুষটা কিন্তু জীবনে আস্তে আস্তে সাকসেসফুল হওয়ার চেষ্টা করে বা হতে পারে। ওই মানুষটা সাকসেসফুল হওয়ার চান্সও সব থেকে বেশি। তাই আমাদের কথাটা হচ্ছে শ্রমের মর্যাদা আমাদেরকে দিতে হবে। যদি কোনো ব্যক্তি শ্রমের মর্যাদা দিতে না পারে তাহলে সে আসলে প্রতিষ্ঠিত হতে পারবে না। ভ্যালু আর কি, ভ্যালু দিতে হবে তোমাদেরকে, হার্ডওয়ার্ককে ভ্যালু করতে হবে। ক্রিকেট নিয়ে এটা একটু কঠিন, অনেক মেয়েরা আছে, মেয়ে স্টুডেন্ট আছো, আমার স্টুডেন্ট, ওরা অনেকেই ক্রিকেট সম্পর্কে জানো না। সো ছেলেরা যারা আছো তারা নিশ্চয়ই খুশি খুশি লিখতে পারবা এটা, বাট অনেক মেয়েরা আছে যারা এটা সম্পর্কে একটু নলেজ কম। সো এটা মূলত ইংল্যান্ডে উৎপত্তি হয়েছে, বাট সারা বিশ্বে এটা জরুরি। বাংলাদেশের পুরুষরা খেলে, মহিলারাও ক্রিকেট খেলছে। তারপর হচ্ছে ক্রিকেটে 20 ওভারে হয়, 50 ওভারে হয়, এটা তোমরা অনেকেই জানো না। ওভার মানে হচ্ছে বল, 1 ওভারে 6টা বল থাকে। সো 50 ওভার মানে 300টা বল, 20 ওভার মানে 120টা বল। হ্যাঁ, বল করতে হয়, একবার দৌড়ে এসে এরকম বল করে না। সো একবার করলে হচ্ছে একটা বল হয়। আবার ওই বলগুলো যদি 4 মারে, পিটায় যদি কেউ মাঠের বাইরে বের করে, বা 6 মারে, সেটা আবার আলাদা ব্যাপার। সো এগুলো অনেক কঠিন আছে। সো ক্রিকেটটা এটা সচরাচর আসে না, যেহেতু অপশন থাকবে। মেয়েরা তোমরা না চাইলে ক্রিকেট নাও লিখতে পারো, অনেক ছেলেরাও আসে ক্রিকেট লিখতে চায় না, লিখবা না, সমস্যা নেই। তারপর হচ্ছে আচ্ছা, সো আমাদের ক্রিকেট নিয়ে মোটামুটি শেষ। এইবার আমাদের লাস্টের অংশটুকুতে আমরা 15টা এমসিকিউ আছে, এই 15টা এমসিকিউ আমরা একটু সলভ করার চেষ্টা করব, এবং এই টপিকগুলো একটু আমরা যে টপিকগুলো থেকে আসছে ওই টপিকগুলো আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। সো তোমরা যারা এখনো পর্যন্ত নির্মিত অংশ লিখেছো, তোমাদেরকে আমি একটা কথাই বলবো, নির্মিত অংশে যে 35 মার্ক, এই নির্মিত অংশের মার্কগুলো তোলা কিন্তু আমার কাছে মনে হয় সহজ। সো নির্মিত অংশের মার্কটা একটু ভালো করে খেয়াল রাখবো আমরা মোটামুটি। আচ্ছা, তো আমরা এরপরে এখন আমাদের এমসিকিউ আছে, তাহলে আমরা এমসিকিউ শুরু করে দিই। ঠিক আছে, চলো, আমাদের এমসিকিউ তো 10-15 মিনিট লাগবে হয়তো, তো আমরা চলো আমাদের এমসিকিউটা শুরু করি। সো তোমরা নির্মিত অংশের মার্কটা একটু ভালো করে ক্যাচ করার চেষ্টা করবা। এবার আমরা যাব আমাদের বহু নির্বাচনীতে। বহু নির্বাচনী প্রশ্ন 15টা আছে, বাট আমার লক্ষ্য থাকবে শুধু 15টা এমসিকিউ সলভ করলেই হবে না। আমাদের আসলে ওইটা কেন হয়েছে, ওই রিলেটেড আর কি কি প্রশ্ন আসতে পারে, ওইটা আমি বই থেকে দেখাই দেবো। বইও আমি এই যে তোমাদের জন্য বইও নিয়ে রাখছি। ফার্স্ট প্রশ্ন, মানব সভ্যতার বিকাশে কার ভূমিকা অপরিসীম? ফেসবুকের, টুইটারের, ইশারা ইঙ্গিতের, ভাষার? অফকোর্স এটা ভাষার। এটা সহজ প্রশ্ন, এটা আমার মনে হয় না মানে অত টাইম নিয়ে দেখানোর কিছু আছে। অলরাইট, সাধু ভাষা রীতিতে কোন পদ পূর্ণরূপে থাকে? সাধু ভাষা রীতিতে কোন পদ পূর্ণরূপে থাকে, এটা তোমরা একটু বলো তো। 10 সেকেন্ড সময় দিই, তারপর তোমাদেরকে আমি একটু বলতেছি। মানে পূর্ণরূপ দেখা যায় কোন ভাষার, কোনটার পূর্ণরূপ দেখতে পাওয়া যায় বলো তো আমাকে।
ওকে চলো, সো আমরা এটা জানি হচ্ছে, এটা মনে হয় একটু ভুল আছে তাই না? ক্রিয়া ও সর্বনাম আমরা একটু দেখে আসি, চলো এটা মনে হয় ঠিক আছে কিনা আমরা একটু দেখে আসি। আমাদের কাছে কিন্তু বই আছে, সো আমরা বই থেকে সরাসরি এটা দেখে আসতে পারবো। সো আমাদের এই বইটাতে আমরা মোটামুটি ক্লাস 7-এ তোমাদের একটা বই, সো সাধু ভাষা সম্পর্কে আমি একটু বের করি, তারপর তোমাদেরকে জুম ইন করে দেখাচ্ছি। সেখানে ভাষার বৈশিষ্ট্য সম্পর্কে এই অংশগুলো আমরা পড়েছি, ভাষার ক্রমবিন্যাস আমরা পড়েছি। যে সাধু চরিত্রটি এখানে আছে দেখো, সেখানে কি আছে, কোনটার পূর্ণরূপ আছে এখানে দেখো, সুন্দর করে তুমি নিজেই বের করতে পারবা। ভাষা 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 সম্পর্কে পড়লাম, আমি বের করে তারপর জুম ইন করতেছি, দাঁড়াও। এই যে সাধু ভাষা, সর্বনাম ও ক্রিয়াপদের পার্থক্য দেখছো? সর্বনাম আর ক্রিয়াপদ, এই যে আমি এখানে দাগাই দিই, তোমরা বইতে দেখতে পারবা, হলুদ কালার দিলে ফুটে উঠবে। সর্বনাম ও ক্রিয়াপদের পার্থক্য আছে, সর্বনাম আর ক্রিয়াপদ। সো আমাদের এখানে কি সর্বনাম আর ক্রিয়াপদ দেওয়া ছিল? ক্রিয়া ও সর্বনাম, ঠিক আছে। সো এটা কেন ছিল বলো তো? এটা কি আসলে, এটা পার্থক্যটা হচ্ছে পূর্ণ রূপ লেওয়া থাকে। তার মানে সর্বনাম যে পদটা আছে ওই পদটা সাধু ভাষায় একটু বড় হয়ে থাকে। যেমন আমি যদি সর্বনাম মানে কি, নাউনের পরিবর্তে যেটা বসে, তা লিমন, লিমনের পরিবর্তে তুমি যদি লিখো তার, সো এই তারটাকে আমরা কিন্তু সাধু ভাষায় লিখি তাহার। তার মানে কি, আমি একটু বড় করে স্ট্রেচ করছি, সো এটাকে বলা হয় পূর্ণরূপ। এই পূর্ণরূপটা আমরা এখানে ব্যবহার করে থাকি। আবার ক্রিয়ার ক্ষেত্রে করছি, ক্রিয়া কেন হইলো, আমরা বলি কি করছি, বাট এটার সাধু ভাষায় কি হয়, করিতেছি। সো এটা হচ্ছে সাধু ভাষায় করিতেছি। সো করছি আর করিতেছি এটা কিন্তু আলাদা। সো এই যে দেখো সর্বনাম এবং ক্রিয়াপদ, এটার পার্থক্য থাকে। সো এখানে আরো কিছু লাইন আছে, আমি একটু দাগিয়ে দিই যেগুলো থেকে আমাদের প্রশ্ন আসে। আমি একটু ছোট করি, নাহলে আমার মনে হয় স্ক্রল করতে সমস্যা হচ্ছে। সো এখানে দেখো সাধু ভাষা সম্পর্কে আরো কিছু পড়লাম। সাধু ভাষার একটি প্রাচীন লিখিত রূপ, এই যে এই লাইনটা থেকে প্রশ্ন দেয় যে সাধু ভাষা বাংলা ভাষার একটা প্রাচীন রূপ। সো এটা থেকে তোমাদের অনেক সময় প্রশ্ন দিয়ে দেয় যে সাধু ভাষা সম্পর্কে তোমরা কি জানো। সো সাধু ভাষা মূলত বাংলা ভাষার একটা প্রাচীন লিখিত রূপ, এবং এইখানে কিন্তু আসলে এটা একটু গুরু গম্ভীর কিন্তু ভাষাটা একটু, ঠিক আছে। সো এটাও তোমরা একটু মনে রাখবা, এবং এটা একটু গুরু গম্ভীর্যপূর্ণ এবং গদ্য চর্চায় আছে, দেখা যায় না কিনা এটা লেখা আছে দেখো। সাধু ভাষা সমগ্র বঙ্গদেশের সম্পত্তি, এর চর্চা সম্পত্তি বদলে বাঙালির পক্ষে ইহাতে লেখা সহজ হইয়াছে। এই যে ইহাতে দেখছো সর্বনাম পদ করছে, হইয়াছে। সো এটাও একটা ভার্ব ক্রিয়া। সো সর্বনাম আর ক্রিয়াতেই মূলত ইয়াটা হয়ে থাকে, পরিবর্তনটা দেখতে পাওয়া যায়। তো আরো কিছু জিনিস আছে। চলিত ভাষা, চলিত ভাষা আবার একটা আলাদা। চলিত ভাষা পুরোটা হচ্ছে এটা কথ্য রূপ, এটা লিখিত রূপ না। এবং এটাতে কিন্তু যে একটু আগে আমি যে কথাটা বলতেছিলাম না, যে সর্বনাম আর ক্রিয়াপদ, সর্বনাম আর ক্রিয়াপদ কিন্তু এটা ছোট হয়ে থাকে। চলো তাহলে আমরা এমসিকিউতে ফিরে যাই। সেটার উত্তর হচ্ছে ক্রিয়া ও সর্বনাম। সর্বনাম মানে হচ্ছে সর্বনাম, আমি একটু লিখে দিই যাতে তোমাদের মনে থাকে। সর্বনাম মানে হচ্ছে যে তার, তার থেকে হচ্ছে তাহার, ঠিক আছে। এটা আমি এটা লিখি, তার তাহার, তাহাদিগকের, তার হয় হচ্ছে তাহার। এই ব্যাপার স্যাপার এগুলাকে আমরা বলে থাকি ক্রিয়া ও সর্বনাম পদের পার্থক্য। ধ্বনির লিখিত প্রতীক কয় প্রকার? লিখিত প্রতীক কি বলা হয়? বর্ণ বলা হয় না? তো কয় রকমের বর্ণ আছে চিন্তা করো তো, তোমরা চিন্তা করো, এটা আমি বলবো না, তোমরা উত্তর দিলে আমি তারপর এটা শুরু করবো, তার আগে আমি শুরু করছি না। সেটার উত্তর কি হবে? দুই রকমের। একটা হচ্ছে স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি, ওটার কথাই মনে হয় বলছে। হ্যাঁ, স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি লিখো না তুমি, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ওটার কথা বলছে। কোন ধ্বনির উচ্চারণ স্থান ওষ্ঠ হলে সেই ধ্বনিকে বলে ওষ্ঠধ্বনি, এটা আমরা পড়ে আসছি। সো এইটা আমরা পড়েছি। পরেরটা, স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তার নাম হচ্ছে স্বরসন্ধি। এটা নিয়েও একটু চলো দেখে আসি। এখানে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট আছে যেগুলো আমাদেরকে একটু পড়তে হবে। এই যে বইটা আমি বের করেছি, সেখানে আমরা একটু সন্ধির পাঠটাতে চলে যাই, চলো। সো এখান থেকে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে সাধু ভাষা চলিত ভাষা তো পড়াইলাম অলরেডি, এটা লাগবে না। আমি একটু নিচে চলে যাই, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ধ্বনিতত্ত্ব রূপতত্ত্বটা লাগবে না। এই যে বর্ণের কথা পড়ছি আর কি, স্বরধ্বনি উচ্চারণ। সো উচ্চারণ স্থান অনুযায়ী যে কেবল একটা পড়লা না, এই দেখো কেবল আমরা এটা পড়ছো তোমরা কেবল। এই যে উচ্চারণ স্থানের ক্ষেত্রে দেখো কয়েকটা ধ্বনি আছে, এটা একটু ভালো করে, এই বক্সটা একটু ভালো করে পড়তে হবে, এই বক্সটা একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। দেখো এই বক্সটায় কি আছে একটু দেখো,
এই বক্সটা অবশ্যই 200% তোমার এটা মনোযোগ দিয়ে পড়তে হবে। কণ্ঠধ্বনি কোনটা কোনটা? এই ধ্বনিগুলো হচ্ছে কণ্ঠধ্বনি। অ, আ ভিতর থেকে আসতেছে, একদম ভিতরের দিক থেকে আসবে, যেটা দেখা হচ্ছে কণ্ঠধ্বনি, ঠিক আছে। আবার তুমি যদি ই ই তালব্য ধ্বনি, ঠিক আছে। উ, উটা কি ঠোঁট, উ ওষ্ঠ, রি মূর্ধা, এ ওই কণ্ঠ তালু, ও কণ্ঠ ওষ্ঠ। সো এরকম অনেকগুলো ব্যাপার আছে, এরকম বই থেকে তো। সো এই স্থানগুলো সুন্দর করে, যে ঠোঁট দিয়ে হচ্ছে ওষ্ঠ, দেখছো মিলছে। সো এটাকে আমরা এভাবে একটু মিলাই রাখতে হবে। তো আমরা মোটামুটি এটা দেখলাম। এবার একটু আমরা যাই, আর একটু নিচে যাই। তোমাদের আমি যেখান থেকে দেখাচ্ছিলাম, কোন প্রশ্ন যেন দেখাতে গেলাম, স্বরধ্বনি সন্ধি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো সন্ধিটা একটু যাই। এগুলো আমরা পড়ে ফেলছি। এই যে সন্ধি, সো সন্ধির এই পার্টটা একটু ভালো করে দেখতে হবে আমাদের। সন্ধিটা কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে আসবে, তোমাদের প্রচুর পরিমাণে সন্ধি আসার একটা চান্স আছে, যে সন্ধি আসলে কি, সন্ধি কিভাবে কাজ করে। সো সন্ধির ক্ষেত্রে আমরা মনে রাখবা, সন্ধির কয়েকটি উদাহরণ আছে, তোমাদেরকে আমি একটু কয়েকটা উদাহরণ মার্ক করে দিই। এই উদাহরণগুলো থেকে ইনশাআল্লাহ প্রশ্নে কমন পাবা, ঠিক আছে। এই উদাহরণগুলো থেকে ইনশাআল্লাহ কমন পাবা। যেমন এই যে নবান্ন, এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, নব যোগ অন্ন। সো এখানে অ যোগ অ সবসময় আ হয়, অ যোগ অ কোনো একটা জিনিস, যেমন তোমার যদি সূর্য উদয়, সূর্যোদয় না, এটা আলাদা। সো অ যোগ অ সবসময় আ হবে। এরকম অনেকগুলো সন্ধি আছে, চলো আমরা একটা একটা করে দেখি। আমি জাস্ট মার্ক করে দিব, হ্যাঁ, যে কোনটা থেকে প্রশ্ন বেশি আসে। এই যে নিশ্চয়, এটা ইম্পর্টেন্ট, নিশ্চয় এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। শতাধিকের বেশি ইম্পর্টেন্ট না, ওটা থেকে এই উদাহরণগুলো ইম্পর্টেন্ট। আরও আছে, নবান্ন দাগিয়েছি, নিপাতনে সিদ্ধ আছে, এটাও দেখাবো। নিপাতনে সিদ্ধ মানে যে সন্ধি কোনো নিয়ম মানে না, এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি। তো আমরা এখানে সন্ধির কিছু প্রকারভেদ একটু দেখব। সন্ধির আমরা প্রথম প্রকারভেদ হবে স্বরসন্ধি। সো এই যে তোমাদের মাত্র যে এমসিকিউটা আমরা পড়লাম, সেই এমসিকিউটা এখান থেকে আসছে, স্বরসন্ধি। তার মানে স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলবে, মানে নব, স্যার ব তো স্বরধ্বনি না, বয়ের পর একটা অ আছে, আর অন্য তো অ দিয়েই শুরু। সো অ যোগ অ সমান সমান হবে আ। তো এই জন্য এখানে হয়েছে নবান্ন, এটা তো নবন্ন হইতে পারতো, নব যোগ অন্ন, নবন্ন, বাট হয় নাই, হয়েছে কি নবান্ন। তো অ যোগ অ এটা মিললে হচ্ছে আ হবে। সো এটাই মোটামুটি আমরা এখানে মিলানোর চেষ্টা করছি। আচ্ছা, পরেরটা হিমালয় ইম্পর্টেন্ট না, একই প্রশ্ন, হিমালয় তাই। ব্যঞ্জন সন্ধি হচ্ছে, দেখো স্বরধ্বনির সাথে শুধুমাত্র স্বরধ্বনি মিললেই এটা স্বরসন্ধি হবে, কিন্তু যদি স্বরধ্বনির সাথে একটাও ব্যঞ্জন ধ্বনি মিলিত হয় তাহলে সেটা ব্যঞ্জন সন্ধির উদাহরণ। সব থেকে পিওর হচ্ছে স্বরসন্ধি, কারণ এর মধ্যে কোনো ব্যঞ্জন সন্ধি নাই, স্বর স্বর মিলে স্বরসন্ধি হবে। কিন্তু একটা স্বরের সাথে যদি একটা ব্যঞ্জন মিলিত হয় তাহলেও সেটা ব্যঞ্জন সন্ধি। একটা ব্যঞ্জনের সাথে যদি আরেকটা ব্যঞ্জন মিলিত হয়, আর স্বর ব্যঞ্জনে ব্যঞ্জন, ব্যঞ্জনে ব্যঞ্জনে ব্যঞ্জন, কেবলমাত্র স্বর স্বরতে হচ্ছে স্বরধ্বনি, স্বরসন্ধি। সো এখানে লাগবে, এখানে উচ্চারণের এটা ইম্পর্টেন্ট, এটা এমসিকিউতে আসে। উচ্চারণের ইয়াটা কি, আবিষ্কার আসে, আবিষ্কারটা ইম্পর্টেন্ট। চলো এরকম কয়েকটা এক্সাম্পলে যাই, এক্সাম্পল গেলে বুঝবা। দিগন্ত ইম্পর্টেন্ট, দিক যোগন্ত, নিজন্ত ইম্পর্টেন্ট। তারপর আমি যেগুলো দাগাচ্ছি এগুলো পড়ে গেলে ইনশাল্লাহ ইনশাল্লাহ এগুলোর মধ্যে থেকেই আসবে। তারপরও পুরো সবগুলোই দেখবা, বাট একদম যেগুলো না দেখে যাবাই না সেগুলোর মধ্যে কয়েকটার মধ্যে আছে স্বর ঋতু আর স্বরানন, এই উপরেরটাও ইম্পর্টেন্ট, স্বরানন ইম্পর্টেন্ট। সদিচ্ছা, সুবন্ত, সুবন্ত আসলে সদিচ্ছাটা বা কৃদন্তটা দুটি একই কাছাকাছি, সো এই দুইটা থেকে একটা আসবে বা আসতে পারে। অঙ্গচ্ছেদ, মুখচ্ছব এটা আসবে না, স্বচ্ছন্দ আসবে না, প্রচ্ছদ, আচ্ছন্ন, আচ্ছাদন, পরিচ্ছদটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে পরিষ্কারে পরীক্ষাটাও নাই, পরীক্ষাটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। পরীক্ষা, পরিচ্ছদ, প্রতিচ্ছবি এগুলো ইম্পর্টেন্ট। তারপর এখান থেকে পড়বা হচ্ছে এখান থেকে কি কি পড়বা জানি, উচ্ছেদ পড়বা, চলচ্চিত্র পড়বা, চলচ্চিত্র উচ্ছেদ এইটা পড়বা, ঠিক আছে। উচ্ছেদ আর এটা উচ্ছেদ এই একই, এই দুইটা একই আছে দেখো, ঠিক আছে, একই কাছাকাছি, সো দুইটা আছে। এরপরে এখান থেকে পড়বা হচ্ছে উজ্জ্বল, উজ্জ্বলটা দাগাইতে ভুলে গেছি, উজ্জ্বলটা পড়বা। বিপজ্জনক না, কুজ্ঝটিকাটা পড়বা, এটা ভেরি ইম্পর্টেন্ট, কুজ্ঝটিকা, ঠিক আছে, কুজ্ঝটিকা আসবে। তারপর হচ্ছে উড্ডীয়মান, উড্ডয়মান এটা আসবে। তারপর হচ্ছে উচ্ছ্বাস, উচ্ছৃঙ্খল, উচ্ছল, এগুলো লাগবে না। এখান থেকে আসবে তদ্ধিত, এগুলোর মধ্যে মোটামুটি সবই মোটামুটি একই জিনিসপাতি। সো কয়েকটা একটু দেখাই, উন্নয়ন আসতে পারে,
চিন্ময় আসতে পারে, চিন্ময় আর মিন্ময় যে কোনো একটা আসে, অনেক সময় আসতে দেখা যায়। সো এই দুইটাকে একটু দাগায় দিলাম। সংকলন, সংকীর্ণ, সংকীর্ণ আসে, অহংকারও আসে, সংঘাত এটাও ইম্পর্টেন্ট, এই সঙ্গীত সংঘাত, এই এখানে আসলে সবগুলো ইম্পর্টেন্ট, এই তিনটা ইম্পর্টেন্ট, বাদ দেওয়া যাবে না। সঞ্চয় ইম্পর্টেন্ট, দেখছো এই যে সমতাপ সঞ্চয় দুইটাই আসে, দুইটাই অনেক পরিমাণে আসতে দেখা যায়। সন্নিহিত, সন্নিহিত কই এটা আছে, এই যে সন্নিহিত কই, সন্নিহিত এটা আসবে, রাইট। তারপর বোধন, সংবাদ, সংবাদ এগুলো আসবে না। অলরাইট, সো এখান থেকে আমার মোটামুটি যা যা দাগানোর ছিল আমি দাগাই দিছি, সেগুলো একটু ভালো করে দেখো, তাহলে তোমার ইনশাল্লাহ পরীক্ষায় কমন আসবে। কমন না আসলে তুমি পারবা, অ্যাটলিস্ট উত্তর করতে পারবা। পরেরটা উত্তর বলো, যে স্থানে ক্রিয়া সম্পন্ন হয় তাকে কি বলে? স্থানে, কালে বলো নাই কিন্তু, একটা হচ্ছে যে স্থানে, একটা হচ্ছে স্থান, এটা কারকের উদাহরণ, ঠিক আছে, আর একটা হচ্ছে কাল। সো কালেরটার অপশন এখানে আছে, স্থানেরটাও আছে, সো দুইটাই একটু তোমরা চিন্তা করলে উত্তরটা দিতে পারবা। আমিও এটা বই থেকে দেখাই দিব, বাট তারপরে তোমাদের এটা একটু উত্তর নিজেদেরকে বলতে হবে, নিজেরা না বললে হবে না। এটার উত্তর হবে হচ্ছে স্থানাধিকরণ কারক। এটা একটু দেখাই দিয়ে আসি, আসো কোত্থেকে আসলো লিমন ভাই এটার উত্তর, চলো এটা একটু দেখাই দিয়ে আসি। এটাও বই থেকে আসছে সরাসরি। সো কারকের এটা কোথায় আছে আমি দেখব, কারক পর্যন্ত যাইতে হবে, দাঁড়াও। প্রত্যয় কারক তো আসলে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, এটা আসলে 100% মনে রাখতে হবে। 27 পৃষ্ঠা থেকে ছিল না কারকটা, এই যে কারক, কর্তৃকারক, এটা পরে আছে, আমি আমার মনে আছে কোথায় আছে। ব্যতিহার, কর্তা, এগুলো পড়ছো সব আশা করতেছি। কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, তারপর চাপাদান কারক, এই যে এগুলো অনেক কারক মানে কি ক্রিয়ার সাথে সম্পর্ক, এই যে দেখো এখানে লেখা আছে, এই যে পাইছি, এগুলো সব পুরাটাই এমসিকিউতে আসে। বিভক্তি যদিও আমরা এসএসসিতে আস্তে আস্তে বিভক্তি পড়া উঠাই দিছে, বিভক্তি তেমন একটা দেয় না, আমি এসএসসিতে যখন পড়াই তখন বিভক্তি আসে না। সো এখানে দেখো এই যে এইখানে একটা সুন্দর করে লেখা আছে, পড়ো, এটুকু পড়ো। কি বলছে দেখো, এই 5টাই পড়ো, 4টাই পড়ো। একটা হচ্ছে স্থানাধিকরণ, কি ব্যাপার, স্থানাধিকরণ মানে কি, যে স্থানে ক্রিয়া সম্পন্ন হয় তাকে স্থানাধিকরণ কারক বলে। যেমন জলে কুমির থাকে, এখানে জলে, জলে বলছে তার মানে এটা হচ্ছে স্থান, ওই লোকেশনটাকে বুঝাইছে স্থান। আবার কেউ যদি বলে কালাধিকরণ, এই যে একটা আমি বলতেছিলাম, কালাধিকরণ মানে কি, যে কালে বা যে সময়ে তোমার এটা হয়েছে, কাল মানে হচ্ছে সময়। সো আমাকে এখানে বলছে যে শরতে শাপলা ফুটে, শরৎ হচ্ছে একটা কাল, সময়। বিষয়াধিকরণ মানে কি, কোনো বিষয়ে দক্ষতা বা অক্ষমতা প্রকাশ করতে ক্রিয়া নিষ্পন্ন হলে তাকে এটা বলা হবে তিনি ইংরেজিতে ভালো। সো এখানে গণিতে কাঁচা, ইংরেজিতে ভালো, এগুলো হচ্ছে কোন বিষয়ে সে ফেল টু বা কোন বিষয়ে সে ভেরি গুড, এই জিনিসগুলোকে চিহ্নিত করাকে আমরা বলছি বিষয়ভিত্তিক, কি বললো, বিষয়াধিকরণ। আর হচ্ছে ভাবাধিকরণ মানে হচ্ছে একটি ক্রিয়া অন্য ক্রিয়ার উপর নির্ভর করলে নির্ভরশীল ক্রিয়াপদটি ভাববাচকে পরিণত হয়ে অধিকরণ হলে তাকে ভাবাধিকার কারক বলে। যেমন সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, সো সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, এখানে অন্ধকার দূরীভূত হওয়া সূর্যোদয়ের উপর নির্ভরশীল। সূর্য যদি উঠে তাইলে অন্ধকার দূর হবে, সূর্য না উঠলে তার অন্ধকার দূর হয় না। তুমি যদি মুখে মুখে বলো সূর্যোদয়, তাইলে তো আর হবে না, তাই না? সো আমাদের এটা মোটামুটি ডান, আমরা এটা দেখাই ফেললাম। এবার একটু আমরা যাব আমাদের পরবর্তী এমসিকিউগুলো, তোমরা একটু দেখো। 7 নাম্বার, আমি শব্দের কর্তায় বহুবচনের রূপ কি? বলো, কর্তায় বহুবচনের রূপ। এর উত্তরটাও তোমরা চিন্তা করতে হবে, এর উত্তরটাও। এখানেই পাবা। এই যে এখানে আছে দেখো,
শব্দরূপের মধ্যে, এই যেখানে পড়ো, এই যে আমি, পড়ো, এই যে এখানে লেখা আছে দেখো। সো আমি হচ্ছে আমরা, আমরা সব, আমরা সকলে, কর্তায়, এই যে কর্তাতে দেখো, কর্তার, হ্যাঁ। আবার যদি কর্মতে হয় আমাকে, আমাদিগকে, আমাদের, আমাদেরকে। করণ হইলে আমা দ্বারা, মানে আমার দ্বারা হয়েছে, আমাকে দিয়ে হবে না, এগুলো হচ্ছে করণ কারক। আমাদিগের দ্বারা, আমাদের দ্বারা, আমাদেরকে দিয়ে, এসব প্লুরাল, প্লুরাল করতে হবে। সো আমি, আমরা, আমরা সকলে। দেখি তো উত্তরে কি দেওয়া আছে? উত্তর হচ্ছে এই যে আমাদের, আমরা, আমরা সকলে। কোনটা হবে বলো তো? তোমাদেরকে তো এটা বলে দেওয়ার দরকার না, আমরা নিজেরাই পারবো। এটা হচ্ছে ঘ, আমরা, ইয়াস, আমরা, আমরা সকলে। ঠিক আছে, এটা হবে কারেক্ট অ্যান্সার। রাইট। পরেরটা, প্রত্যয় কিসের পরে যুক্ত হয়? আমরা প্রত্যয় পড়েছি, প্রত্যয় উপসর্গ সব মূল ধাতুর সাথে যুক্ত হয়। সেখানে হচ্ছে ধাতু বা শব্দের পরে যুক্ত হয় প্রত্যয়, পরে প্রত্যয়, উপসর্গ, উপসর্গ, এগুলো অনেক ব্যাপার আছে। প্রত্যয় নিয়ে আমরা একটু সুন্দর করে দেখে আসো। এগুলো সব বই থেকে দেখাচ্ছি, কারণ আমরা জানি বই থেকে পড়ে আমাদের মনে থাকে। ঠিক আছে, প্রত্যয় আমরা কোথায় জানি পড়লাম? প্রত্যয়, প্রত্যয়, প্রত্যয় আমরা রেখে আসছি নাকি? আচ্ছা, এই যে উপসর্গ, এই যে প্রত্যয় যোগে, দেখো এখানে সুন্দর করে লেখা আছে, এটা একটু ভালো করে পড়তে হবে। সো এখানে আমি তোমাদেরকে হাতে ধরে একটু দেখাই দিই। দেখো এখানে বলছে প্রত্যয়ের ক্ষেত্রে যে প্রত্যয় যোগে শব্দ গঠন, দেখতে পাচ্ছ আশা করছি। একটু জুম ইন করি, জুম ইন করলাম। প্রত্যয় যোগে শব্দ গঠন দেখো কি লিখছে। প্রত্যয় যোগে শব্দ গঠন শব্দ বা ধাতুর পরে, পরে যুক্ত হয়। যেমন চল, চল একটা শব্দ, আমরা কি পড়ছিলাম? কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় পড়ছো না? একটা হচ্ছে কৃত, একটা হচ্ছে মেইনলি ভার্ব হবে, আর একটা হচ্ছে নাউন হবে। মানে নাম, আর হচ্ছে তোমার একটা আরেকটা হলো, মানে কৃত প্রত্যয় একটা, তদ্ধিত প্রত্যয় একটা। ভার্ব থাকলে, ক্রিয়া থাকলে, ক্রিয়ার সাথে যদি কিছু যুক্ত হয় সেক্ষেত্রে একটা প্রত্যয় হয়, আর নামের সাথে যুক্ত হলে একটা, সেটা আরেকটা হয়। যেমন এখানে দেখো চল, এটা একটা ভার্ব, চলের সাথে অন্ত যুক্ত হয়েছে। বিমান, এটা কিন্তু কোনো ভার্ব না, এটা একটা নাউন। সো নাউনের সাথে ইক যুক্ত হয়েছে। সো এখানে কর্তব্য আছে, কুসুম, এটা একটা নাউন, কুসুমিত, মনুম, অমানব, এরকম অনেক ব্যাপার আছে। সো প্রত্যয় হচ্ছে পরে। আর উপসর্গটা একটু মনে রাখতে পারো, উপসর্গটা হচ্ছে যেখানে পাবা, এই যে উপসর্গ, স্বাধীন পদ বাক্যে বস্তুত দেখো ভাত একটি শব্দের পূর্বে প্র, সো উপসর্গ হচ্ছে আগে বসে। এই যে একটা উদাহরণ দেখলেই বুঝো, ভাত একটা শব্দ, এর পূর্বে প্র যুক্ত হয়েছে, তার মানে প্রভাত। ভাতের অর্থ একটা, আর প্রভাত মানে কিন্তু আরেকটা। প্রভাত মানে কি? সকালবেলা। প্রভাত ফেরি পড়ছো না? প্রভাত। সো ভাত একটা, প্রভাত আরেকটা। ডান। চলো বাকি এমসিকিউগুলো একটু সুন্দর করে সলভ করে দিই। সো এটা হচ্ছে ধাতু বা শব্দের পরে কোন বাংলা বাক্যে ক্রিয়াপদ সাধারণত কোথায় বসে? এটা নিয়ে একটু ডিবেট আছে। হ্যাঁ, আমি অনেক জায়গায় দেখছি সব জায়গায় ক্রিয়াপদ বসতে পারে, বাট মেইন আইডিয়াটা হচ্ছে বাক্যের শেষে। ঠিক আছে, এটাই সবসময় সবচেয়ে আইডিয়াল কেস ধরা হয়, কারণ এটা হচ্ছে উদ্দেশ্য পড়ছো না? উদ্দেশ্য, বিধেয়, বিধেয়। উদ্দেশ্য হচ্ছে কোনো বাক্যের সাবজেক্ট। সো সাবজেক্টের পরে বিধেয়তে মোটামুটি ভার্বটা থাকে। সো এটা হচ্ছে বিধেয় বা লাস্টে। বিধেয় অংশ অবশ্যই একটি কি থাকে? বিধেয় অংশ অবশ্যই লাইনটা কমপ্লিট করতে গেলে একটা সমাপিকা ক্রিয়া থাকা লাগে। সমাপিকা ক্রিয়া মানে কি? এটা মানে কি মনে আছে তোমাদের? সমাপিকা ক্রিয়া মানে, সমাপিকা ক্রিয়া মানে হচ্ছে যেটা কমপ্লিট, যেটা পূর্ণ। যেমন মনে করো একটা হচ্ছে আমি কোথাও গিয়ে, গিয়ে এটা কিন্তু কমপ্লিট না, গিয়ে কি করবা? আবার মনে করো আমি ভাত খেয়ে, খেয়ে কি, খেয়ে কি মরে যাবা, নাকি ভাত খেয়ে চলে যাবা, নাকি ঘুমায় পড়বা? এগুলো হচ্ছে অসমাপিকা। যদি সমাপিকা আমি চিন্তা করো, তাহলে আমি ভাত, আমি গিয়ে না, আমি গিয়েছিলাম, এটা হচ্ছে সমাপিকা। বা করেছি, এটা একটা সমাপিকা। খেয়েছি মানে এটা বোঝা যায় আমি ভাত খেয়েছি। আর তুমি যদি বললাম ভাত খেয়ে, তার মানে কি কি করছো বোঝা যাচ্ছে না, কমপ্লিট হয় না। সো একটা অসমাপিকা। সো একটা বিধেয় অংশে সবসময় একটা সমাপিকা ক্রিয়া থাকবে, মানে কমপ্লিট থাকবে, আদারওয়াইজ বাক্যটা কমপ্লিট হবে না। আচ্ছা, কমার বিরতি কত সময়? দাড়ি কমা, এগুলো সহজ। যেটা হচ্ছে এই যে প্রোনাউন্সিয়েশন থেকে, প্রোনাউন্সিয়েশন না, কি বলতেছি, পাংচুয়েশন থেকে আসছে। পাংচুয়েশন থেকে এরকম প্রশ্ন আসে
মানে বিরাম চিহ্ন, জ্যোতি চিহ্ন থেকে এরকম প্রশ্ন আসে। এটা হচ্ছে এক বলতে যে সময় লাগে, ঠিক আছে, এক বলতে যে সময় লাগে, এটা একটু ভালো করে তাও মিলিয়ে নিও। দাঁড়িয়ে আর কমাটা আমি নিজেও গুলিয়ে ফেলি, প্রশ্ন যখন তৈরি করছিলাম তখন আমি চিন্তা করছিলাম এটা কি ঠিক আছে কিনা, সে একটু দেখে নিও। আচ্ছা, পাথরের উপর কি অপূর্ব কাজ, কাজ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? পাথরের উপর কি অপূর্ব কাজ, কাজ মানে তো অ্যাক্টিভিটি বোঝায়, বাট এখানে আসলে অ্যাক্টিভিটি বোঝায় না, এটা হচ্ছে পাথরের উপর কি কাজ, আমরা বলি না হাতের কাজ, তার মানে কি এটা কারুকার্য বোঝানো হওয়ার মনে হয়। ভাস্কর্য, সৌন্দর্য, কারুকার্য, ইয়াস, সৌন্দর্য বোঝায় না, এটা কারুকার্য বুঝাইছে। বলে না যে পাথরের উপর কি সুন্দর কাজ করা, জামার উপরে কাজ করা, জামার উপরে কাজ করা মানে কি জামা একটু ডিজাইন দেওয়া, ভালো রকম একটু ডিজাইন দেওয়া আছে, এটা একটা কারুকার্য অর্থে ব্যবহৃত হয়েছে, এটা কারুকার্য, দেখাতে পারবো আমরা এটা। মাতব্বর টাকা দিয়ে তাকে হাত করেছে, হাত করা মানে কি হ্যান্ডশেক করছে। জোর খাটানো, প্রভাবিত করা, অর্থের জোর করা, বসে আনা, তোমরা বলবে এটার উত্তরটা, আমি বলবো না। এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বুঝছো, এগুলা থেকে অনেক প্রশ্ন আসে যে একই শব্দের ভিন্ন ভিন্ন যে অর্থ দেখাইতে হয় সেগুলো কিন্তু আসে, প্রচুর পরিমাণে এরকম প্রশ্ন আসে। সো কারেক্ট অ্যান্সারটা বসে আনা, হাত করেছে, মাতব্বর টাকা তাকে হাত করেছে। প্রভাবিত করাও হয়, আমরা একটু দেখে আসবো নাকি হাত করেছে এটার কি কি অর্থ আছে, এটা একটু আমরা দেখে আসি। এগুলো আসলে বই থেকে একদম সরাসরি উত্তর দেখাটা তোমাদের জন্য সব থেকে উত্তম, আমিও এটার জন্য আসলে বইকে সব থেকে বেশি প্রায়োরিটি দিই। সো এখানে এই যে এগুলো হচ্ছে প্রত্যয়ের উপসর্গ দেখাচ্ছে, শব্দের অর্থ অনুযায়ী যেটা আছে এটা কোথায়, লাস্টের দিকে নাকি, হ্যাঁ লাস্টের দিকে, এটা অনেক নিচে, এটা আমাদের যেতে সময় লাগবে আসলে। যে বিরাম চিহ্ন পড়লাম, বিরাম চিহ্নর পরে হলো যে শব্দের অর্থ যেগুলা, তারা বের করি একটু। এই যে শব্দার্থ, হ্যাঁ এটা হইতে পারে। হাত শব্দটা কই, কি ব্যাপার, হাত কি দেয় নাই? এই যে হাত, ও হ্যাঁ ঠিক আছে, এই যে দেখো, দেখো আমি আসলে নিজে কনফিউজ হয়ে গেছিলাম, বাট কারেক্ট অ্যান্সারটা এখানে চমৎকারভাবে দেওয়া আছে। এই দেখো, হাত করা মানে হচ্ছে বসে আনা, মাতব্বর টাকা দিয়ে তাকে হাত করেছে। সো এখানে একদম ডাইরেক্ট আছে। আবার হাত পাখা তো জানো, হাত পাতা এটা হচ্ছে ভিক্ষা করা, হাত বদল মানে হস্তান্তর, হাতটা ভেরি ইম্পর্টেন্ট। হাত থেকে প্রশ্ন আসে, মুখ থেকেও প্রশ্ন আসে, মুখ কই, এই মুখ, মুখ থেকে প্রশ্ন আসে, মুখ ফলানো মানে অভিমান। মাথা থেকে প্রশ্ন আসে, সো মাথাটা একটু ভালো করে পড়বা, যে মাথা খাটানো, মাথা মোটা, অনেক কিছু আছে, এগুলো মোটামুটি মনে প্রাণে এগুলো থেকে আসে না, মন নিয়ে অত বেশি আসে না, বড় নিয়ে অত বেশি আসে না, মাথা হাত এগুলো নিয়ে অনেক প্রশ্ন আসে। সো এগুলো একটু সুন্দর করে দেখবা, এটা হচ্ছে বসে আনা। আমি একটু কনফিউজ ছিলাম, বাট কারেক্ট অ্যান্সারটা বসে আনা হবে। 14 উত্তর দাও, কয়টি রীতি অবলম্বন করে বাক্য সংকোচন করা যায় বলো তো? এটা জ্ঞানমূলক, সো এটার উত্তরটা তোমাদের উপর ছেড়ে দেই, তোমরা কমেন্ট সেকশনে আমাকে একটু জানাই দিবা এটার উত্তরটা কি। আমরা মোটামুটি আমাদের এটা একটু বই থেকেও আমরা চাইলে খুঁজে আসতে পারি। বাক্য সংকোচন আমরা মনে হয় পড়ি নাই, ঠিক আছে, বাক্য সংকোচন কি আমরা পড়েছি? এই যেখানে আছে, সো এখানে দেখো সুন্দর করে কথা বলছে, 3টা উপায় প্রত্যয় যোগে বাক্য সংকোচন। এটা ভালো করে একটু দেখো, এই লাইনটা থেকে প্রশ্ন আসে অনেক সময়, এই যে এখানে বলা আছে, সেটা তোমাদের উপরে ছেড়ে দিচ্ছি আমি। বাক্য সংকোচনের নিয়ম 3টা উপায় এখানে বলছে, একটা হচ্ছে প্রত্যয় যোগে বাক্য সংকোচন, একটা হচ্ছে সমাস যোগে বাক্য সংকোচন, আর একটা হচ্ছে অভিধানিক যোগে বাক্য সংকোচন। দেখো 3টা উত্তর এখানে বলা আছে, সো এই 3টা থেকেই কিন্তু প্রশ্ন আসতে পারে। সো তোমরা এই 3টা একটু মনে রাখবা। এখানে দেখো সুন্দর করে একই প্রশ্ন আসছে, এটা তোমরা তোমাদের উপর ছাড়লাম, প্রশ্ন উত্তরটা তোমরা তোমাদের উপর দিবে, আমি কিন্তু দেখায় আসছি। পরেরটার উত্তর দাও, কই মাছের প্রাণ বলতে কি বোঝায়? কই মাছের প্রাণ, লিমন স্যারের প্রাণ হচ্ছে কই মাছের প্রাণ। সবাই বলো আমিন, যাতে অনেকদিন লিমন স্যার বেঁচে থাকে। সো কই মাছের প্রাণ বলতে আমরা কি বুঝাই? যা সহজে মরে না, যা এক জাতের মাছ। কই মাছের প্রাণ মানে এক জাতের মাছ বোঝায় না, উত্তর ভুল।
মাছের প্রাণ স্থায়ী নয়, এটা তো হবেই না। কই মাছ খুব শক্তিশালী, এই দুইটার একটা হবে। এখন বলো তোমরা কি হবে? এটার উত্তর তোমরা একটু চিন্তা করো, তোমাদের চিন্তা করে উত্তরের উপর ভিত্তি করে। এইখান থেকে অনেক এমসিকিউ আসে ভাই, আমার কাছে এটা খুবই প্যারা লাগে মাঝে মাঝে। সো এই এমসিকিউগুলা এক কথায় প্রকাশ বলো, বা আবার অনেকে বলতে পারে বাগধারা থেকে প্রশ্ন আসে। সো এই এক কথায় প্রকাশ বা বাগধারা, এটা এক কথায় প্রকাশ না, অফকোর্স এক কথায় প্রকাশ, বাগধারা, হ্যাঁ, তারপর হচ্ছে সমুচ্চারিত শব্দ যেগুলা ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে, এরকম অনেকগুলো ব্যাপার আছে যেগুলো থেকে প্রশ্ন আসলে আমি অনেক সময় পারি না। বাট এটার উত্তরটা আমি পারি। এটার উত্তরটা কি জানো? এটার উত্তরটা হচ্ছে যা সহজে মরে না। এটা হচ্ছে কই মাছের প্রাণ। আরে বিড়ালটা তো কই মাছের প্রাণ মানুষ মারলেও মরে না। এনিওয়েজ, সো আমাদের এই প্রশ্নটার সলিউশন এই পর্যন্তই। তোমরা যারা 50 মার্কের পরীক্ষা দিয়েছো, তোমরা যদি পরীক্ষা দিতে এই পরীক্ষায় তোমরা কত পেতে? তোমরা কি 40+ পেতে? যদি 40+ পাও তাহলে ইউ আর ডুইং গ্রেট, তোমরা ভালো করতেছো। তোমরা এই গ্রাফে তোমরা এরকম আপার দিকে যাচ্ছ। বাট যাদের মার্কটা 30 বা তার কম চলে গেছে, আমি বলবো তাদের জন্য এখন এটা একটা মানে গ্রেট টাইম। অবশ্যই তোমাদেরকে এটা ডেভেলপ করতে হবে, আদারওয়াইজ তোমরা কিন্তু ধরা খেয়ে যাবে। তোমাদেরকে আমি যেটা জিজ্ঞেস করব, আমাদের কিন্তু অনলাইন ব্যাচ আমরা প্রতি বছর করি। সো অনলাইন ব্যাচে যারা তোমরা এখন ভর্তি হও নাই, অনলাইন ব্যাচে কিন্তু এই সবগুলো টপিকে আমরা মোটামুটি পড়াই দিছি। আমি নিজে পড়াইছি, আমার অনেক জুনিয়র সিনিয়র টিচার আছে, সিনিয়ররাও পড়ায়, জুনিয়ররাও পড়ে। সো তোমরা যদি জানতে চাও লিমন স্যারের কাছে কীভাবে পড়তে পারবা বা অনলাইন ব্যাচে কীভাবে ভর্তি হবা, কল করবা 16910 এই নাম্বারে কল দিলেই মোটামুটি তোমাকে সব ব্রিফ করে দিবে। তোমার যদি কোনো সাজেশন লাগে, এনিথিং, ফাইনাল পরীক্ষা হোক বা এমসিকিউ সাজেশন হোক, সব কিছু যদি লাগে কল করবা 16910 এই নাম্বারে কল দিয়ে বলবা ক্লাস করতে চাই বা আমাকে সাজেশন দেন, ওরা তোমাকে সাজেশন দিয়ে দিবে। সো আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখতেছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।